আসসালামু আলাইকুম। তেজস্ক্রি 28 ব্যাচ অর্থাৎ এসএসসি 26 এইচএসসি 28। আজকের ভিডিওটা মূলত আমাদের গত 3 দিন ব্যাপী যে ফ্রি ওরিয়েন্টেশন প্রোগ্রাম হয়েছে সেটার রেকর্ড ক্লাস। আজকে আমরা লেকচার 1টা রেকর্ড করব। তাহলে চলো আমরা লেকচার 1-এ তোমাদের কি কি পড়িয়েছি সেই বিষয়গুলো আলোচনা করি। সবার আগে তোমাদের আজকের ভিডিওর মাধ্যমে আমি একটা কথা মনে করিয়ে দিতে চাই। আমি আমার ব্যাচে যারা উপস্থিত ছিল তাদেরকেও বিষয়টা বলেছি, সেটা হচ্ছে তোমাদের এই যে 10টা বছর পরিশ্রম করছো এসএসসি পরীক্ষার ভালো করার জন্য, সেই পরীক্ষাটা আমরা যতটুকু ইনফরমেশন জানি আগামী 20 জুলাই তোমাদের রেজাল্ট দিবে। সেই রেজাল্টের মাধ্যমে তোমার টোটাল 10 বছরের পরিশ্রমের একটা পূর্ণতা পাবে। এই পূর্ণতাটা যদি না পাই, আমি যদি বলি সবার এসএসসি পরীক্ষার রেজাল্ট আশানুরূপ নাও হইতে পারে, যদি রেজাল্ট আশানুরূপ না হয় তাহলে কখনো তোমার একটা কাজ করা যাবে না, সেটা হচ্ছে কখনো ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না। ভুল সিদ্ধান্ত বলতে আমি এখানে যেটা বোঝাতে চাচ্ছি, আমাদের এসএসসি পরীক্ষা বা এইচএসসি পরীক্ষার রেজাল্টের পরে আমরা যদি পত্রিকা দেখি তাহলে দেখা যায় যে পরীক্ষায় রেজাল্ট খারাপ হওয়ার কারণে অমুক স্কুলের অমুক কলেজের অমুক স্টুডেন্ট কি হয়েছে, আত্মহত্যা করছে। এই ধরনের কখনো কোনো ভুল ডিসিশন নেওয়া যাবে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তুমি এসএসসি পরীক্ষায় যে রেজাল্টটা করবা, আলহামদুলিল্লাহ, যেটা পাবা এ প্লাস পাও, গোল্ডেন পাও, এ প্লাস না পাও, যেটা পাবা সেটা সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ। এবং তুমি যা পাবা সেটার উপর বেস করে এসএসসির পরে যে তোমাদের রেজাল্ট এইচএসসি, সেই এইচএসসি তে আরো ভালো রেজাল্ট করার চেষ্টা করবা। এইচএসসির পরেও তোমাদের জীবন কিন্তু থেমে থাকবে না। মানুষের জীবন কখনো থেমে থাকে না, এটা নিরন্তর মৃত্যু পর্যন্ত চলতে থাকে। সুতরাং তোমরা এই যে 20 জুলাইয়ের যে এসএসসির রেজাল্ট, সেই এসএসসি রেজাল্টে মা বাবার স্বপ্ন অবশ্যই পূরণ করবা ইনশাল্লাহ। মা বাবার স্বপ্ন পূরণের জন্যই তোমরা 10টা বছর পরিশ্রম করেছো। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এখন যেহেতু তোমরা পরীক্ষা দিয়ে দিছো, তোমাদের বলতে গেলে এখন তোমাদের হাতে আসলে আর কোনো কিছুই নেই। কোনো কিছুই নাই বলতে কেন বোঝাচ্ছি, এখন তোমরা সিকিউ এক্সাম দিয়ে দিছো, এমসিকিউ এক্সাম দিয়ে দিছো এবং প্র্যাকটিক্যাল এক্সামও তোমরা অলরেডি দিয়ে দিছো। তাহলে তোমাদের হাতে এখন কোনো কিছুই নেই। এখন পুরোটা হচ্ছে বোর্ডে যিনি খাতা কাটবেন, তোমার খাতা যেই নিরীক্ষক খাতা কাটবেন ওনার উপরেই। এবং এখন তোমার যেই কাজ মূলত সেটা হচ্ছে যে ধর্মাবলম্বীর আমার এই ভিডিওটা দেখতেছো, সবাই নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ ধর্মের নিয়ম অনুযায়ী সৃষ্টিকর্তাকে ডাকতে হবে। সৃষ্টিকর্তাকে ডেকে বলবা, তুমি এ প্লাস চাইলে এ প্লাসের জন্য বলবা, গোল্ডেন চাইলে গোল্ডেনের জন্য বলবা, পাস করতে চাইলে পাস করার জন্য বলবা। এটাই হচ্ছে এখন তোমার আপাতত চাওয়া। তো অনেক কথা বলে ফেললাম, পড়ালেখার মাঝে অত কথা না বলে আমরা এখন আমাদের মূল পড়ায় চলে যাই। এখন এরপরে আমরা হচ্ছে এখানে আমরা যে টপিক হচ্ছে, আমরা অলরেডি 12 তারিখ, 13 তারিখ এবং 14 তারিখ, আগামীকালকে আমি 14 তারিখে ভিডিওটা শুট করতেছি, আগামীকাল 15 তারিখ আমাদের টোটাল 4 দিনের স্লটের দ্বিতীয় পর্যায়ের ফ্রি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অলরেডি প্রায় শেষ হচ্ছে। এরপর আমরা পরবর্তী শিডিউল ঘোষণা করব। এখন এই ফ্রি ওরিয়েন্টেশনের লেকচার 1 এর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি যে বিষয়টা আলোচনা করেছি, এখন ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানানোর চেষ্টা করতেছি। যারা ফ্রি ওরিয়েন্টেশন দূর দূরান্তে আসো, ক্লাস করতে পারো নাই, বা যারা পরবর্তীতে দেখবা তাদের জন্য, সেটা হলো এসএসসি জেনারেল ম্যাথ, এসএসসি হায়ার ম্যাথ, এটার সাথে এইচএসসি ম্যাথ ফার্স্ট পেপার এবং এইচএসসি ম্যাথ সেকেন্ড পেপার, এদের তুলনা। তাহলে আসো, এসএসসি জেনারেল ম্যাথে তোমাদের ইন টোটাল চ্যাপ্টার ছিল 17টা। 17টার মধ্যে আমি এখানে যে চ্যাপ্টারগুলো মার্ক করছি, ওই মার্ক করা চ্যাপ্টারগুলাই তোমরা এসএসসি তে শর্ট সিলেবাসে পরীক্ষা দিছো এসএসসি 26-এর। তাইলে প্রথম যেটা দিছো জেনারেল ম্যাথে সেটা হচ্ছে সেট ফাংশন, এরপর হচ্ছে বীজগাণিতিক রাশি, এরপর হচ্ছে ব্যবহারিক জ্যামিতি, এরপর হচ্ছে বৃত্ত, ত্রিকোণমিতিক অনুপাত, তারপরে হচ্ছে বীজগাণিতিক অনুপাত সমানুপাত, এরপরে হচ্ছে ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য সম্পাদ্য এবং সর্বশেষ পরিসংখ্যান। এই চ্যাপ্টারগুলো তোমরা জেনারেল ম্যাথে পরীক্ষা দিছো। এরপরে আমরা যদি হায়ার ম্যাথের দিকে তাকাই, তাইলে হায়ার ম্যাথে তোমরা বীজগাণিতিক রাশি, তারপর হচ্ছে অসীম দ্বারা, ত্রিকোণমিতিতে 3টে চ্যাপ্টার আছে, 8.1, 8.2, 8.3, তার মধ্যে তোমরা 8.2 এবং 8.3 এই দুইটা শর্ট সিলেবাসে ছিল, এই দুইটার উপরে পরীক্ষা দিছো। এরপরে পড়ছো সূচক, লগারিদম ফাংশন, দ্বিপদী বিস্তৃতি, স্থানাঙ্ক জ্যামিতি, সমতলীয় ভেক্টর এবং সর্বশেষ সম্ভাবনা। এই চ্যাপ্টারগুলোর উপর তোমরা এসএসসি লেভেলে পড়াশোনা করে আসছো। তো এখন এই যে এসএসসি লেভেলে তোমার যে নলেজ, তোমার যে জ্ঞান অর্জন, সেটা এইচএসসি হায়ার ম্যাথ ফার্স্ট পেপার বা সেকেন্ড পেপার, এইচএসসি হায়ার ম্যাথে কতটুকু ইফেক্টিভ হবে তোমাকে সবার আগে এটা জানতে হবে। এটা জানানোর জন্যই আমি এখন তোমাদেরকে বিষয়টা ব্যাখ্যা করব। সেটা দেখো, সেটা হলো এসএসসি তে
আমরা সেট ফাংশন পড়ছি, খেয়াল করো, জেনারেল ম্যাথে সেট ফাংশন পড়ছি, আবার হায়ার ম্যাথে আমরা সূচক ও লগারিদমীয় ফাংশন পড়ছি। যদিও হায়ার ম্যাথে সেট ফাংশন একটা চ্যাপ্টার আছে, এটার সাথে রিলেটেড এইচএসসি এর একটা চ্যাপ্টার হচ্ছে ফাংশন ও ফাংশনের লেখচিত্র। ফাংশন ও ফাংশনের লেখচিত্র, যেটা নিয়ে আমি একদম প্রথম দিকেই আলোচনা করছি, লেকচার 1 বা লেকচার 2 তে, ওরিয়েন্টেশন প্রোগ্রামের লেকচার 2 তে আলোচনা করছি 13 তারিখের ক্লাসে। তারপর তোমরা এসএসসি তে যে ভেক্টর পড়ছো, এই যে আমরা হায়ার ম্যাথে সমতলীয় ভেক্টর পড়ছি, সেই সমতলীয় ভেক্টরটা কিন্তু এইচএসসি তেও আছে। এইচএসসি তে ভেক্টরের দুইটা পার্ট, 2.1 2.2। এই 2.1টা হচ্ছে এসএসসি লেভেলে সমতলীয় ভেক্টরের কনসেপ্টগুলো আলোচনা করা হয়েছে। এরপর আমি যদি ত্রিকোণমিতির দিকে যাই, এসএসসি তে তোমরা জেনারেল ম্যাথে দুইটা ত্রিকোণমিতি পার্ট ছিল, একটা পড়ছো ত্রিকোণমিতিক অনুপাত, এবং এখানে পড়ছো কি ত্রিকোণমিতি 8.23। এই চ্যাপ্টারগুলা এইচএসসি তে আসে এই যে অধ্যায় 6 ত্রিকোণমিতিক অনুপাত, এই চ্যাপ্টারের মধ্যে অন্তর্ভুক্ত। এখানে ভিতরে বলে রাখি 3টা চ্যাপ্টার আছে। এরপর যেটা বিষয় সেটা হচ্ছে এসএসসি তে তোমরা দ্বিপদী বিস্তৃতি পড়ছো। এই দ্বিপদী বিস্তৃতিটা এইচএসসি তে এসে তোমার সেকেন্ড পেপারে সরাসরি দ্বিপদী বিস্তৃতি একটা চ্যাপ্টার আছে। সেকেন্ড পেপারে আমরা সরাসরি দ্বিপদী বিস্তৃতি একটা চ্যাপ্টার পাবো। তার মানে এসএসসি তে পড়া দ্বিপদী বিস্তৃতিটা এইচএসসি তে এসে সোজা দ্বিপদী বিস্তৃতি চ্যাপ্টারে আমরা কনসেপ্টগুলো পাবো। এরপর যে বিষয়টা সেটা হলো এসএসসি তে আমরা স্থানাঙ্ক জ্যামিতি পড়ছি। স্যার স্থানাঙ্ক জ্যামিতিতে কি পড়ছি? স্থানাঙ্ক জ্যামিতিতে টোটাল 4টা চ্যাপ্টার ছিল। নাম্বার 1 11.1, ওখানে ছিল বিন্দুর অবস্থান এবং বিন্দুর দূরত্ব। নাম্বার 2 হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল বা চতুর্ভুজের ক্ষেত্রফল, এক কথায় শোলেজ পদ্ধতিতে ক্ষেত্রফল নির্ণয়। নাম্বার 3 11.3 চ্যাপ্টার ছিল ঢাল, সরলরেখার ঢাল নির্ণয়। নাম্বার 4 ছিল সরলরেখার সমীকরণ। তাহলে এই 4টা চ্যাপ্টারের কনসেপ্টগুলা আসি এইচএসসি তে বরাবর যেখানে কাজে লাগবে সেটা হচ্ছে সরলরেখা চ্যাপ্টার। সরলরেখা চ্যাপ্টারের টোটাল কিছু বই 8টা, কিছু বইয়ে 9টা, 3.8 3.9 পর্যন্ত চ্যাপ্টার আছে। আমরা 9টাই ধরলাম সরলরেখা। এই 9টা চ্যাপ্টারের মধ্যে প্রথম 3 বা 4টা চ্যাপ্টার হচ্ছে তোমার এসএসসির যে স্থানাঙ্ক জ্যামিতি, সেই স্থানাঙ্ক জ্যামিতিটাই। এরপরে আসি যে বিষয়টা সেটা হচ্ছে এই যে এসএসসি তে তোমাদের ছিল কি অসীম ধারা। বলে রাখি অসীম ধারার সরাসরি রিলেটেড কোনো চ্যাপ্টার এইচএসসি তে নাই, বাট অসীম ধারার প্রয়োগ আছে। সরাসরি রিলেটেড কোনো চ্যাপ্টার নাই, এখানে টপিকের ভিতরে সেটার প্রয়োগ আছে। এরপরে আমরা আরেকটা বিষয় বলি, যেমন হায়ার ম্যাথে তোমরা পড়ছো, তোমাদের বইয়ে ছিল, যারা পড়ছো বা পড়ো নাই, জ্যামিতিক অঙ্কন। এই জ্যামিতিক অঙ্কন এগুলো হচ্ছে সম্পাদ্য আর উপপাদ্য টাইপের পড়াশোনা। এই সম্পাদ্য আর উপপাদ্য টাইপের পড়াশোনা কিন্তু এইচএসসি তে টোটালি নেই। এইচএসসি তে কিছু গাণিতিক প্রমাণ আছে, তবে গাণিতিক প্রয়োগ বেশি, মান নির্ণয়, প্রমাণ করো, এই টাইপের, মানে সরাসরি সম্পাদ্য উপপাদ্য নেই। তাহলে আসো আর এবার এইচএসসি ম্যাথ ফার্স্ট পেপার নিয়ে বলি। তাহলে আমরা মোটামুটি কোনটার সাথে কোনটা রিলেটেড সেটা একটু বললাম। তাহলে দেখো হায়ার ম্যাথ ফার্স্ট পেপারে টোটাল চ্যাপ্টার হচ্ছে 10টা। তোমরা যেহেতু ফুল সিলেবাসের ব্যাচ, আগে বলে দিচ্ছি, এসএসসি 26 হলো ফুল সিলেবাসের ব্যাচ। কেন? কারণ হচ্ছে এসএসসি 25 এইচএসসি 27 তারা ফুল সিলেবাসে পরীক্ষা দিবে। অলরেডি আগামী 2 জুলাই থেকে শুরু হওয়া এসএসসি 24 এইচএসসি 26 তারাও কি ফুল সিলেবাসে পরীক্ষা দিচ্ছে। তাহলে করোনার প্যান্ডেমিকের পর প্রথম এইচএসসি 26 ব্যাচই ফুল সিলেবাসে পরীক্ষা দিচ্ছে। তোমরা হচ্ছে এইচএসসি 28, তাহলে তোমরাও কি করবা? তোমরাও ফুল সিলেবাসে পরীক্ষা দিবা। এটা ধরে নিয়ে আমাদের টোটাল এই যে 10টা চ্যাপ্টার, এই 10টা চ্যাপ্টার নিয়ে আমাদের অ্যানালাইসিসটা দেখতে হবে। আগে অ্যানালাইসিস করতে হবে তুমি কি পড়বা, কিভাবে পড়বা, আমি কি পড়াবো, কিভাবে পড়াবো, কিভাবে পড়লে তোমার জন্য উপকার হবে, সেটা তোমাকে আগে বুঝতে হবে। সেটা হচ্ছে প্রথম চ্যাপ্টার ম্যাট্রিক্স নির্ণায়ক, যে সম্পর্কিত কোনো নলেজ তোমার এসএসসি লেভেলে নেই, এটা সম্পূর্ণ নতুন। ভেক্টর 2.1 2.2 দুইটা চ্যাপ্টার ভেক্টরের ভিতর, ম্যাট্রিক্স নির্ণায়কের ভিতর 3টা পার্ট, ম্যাট্রিক্স নির্ণায়ক, বিপরীত ম্যাট্রিক্স, 3টা পার্ট। ভেক্টরের ভিতর 2.1 যেটা এসএসসির সমতলীয় ভেক্টরের সাথে রিলেটেড, এবং 2.2 যেটা 2.2টা হচ্ছে তোমরা যারা অলরেডি ফিজিক্স পড়ছো, ফিজিক্সের চ্যাপ্টার 2 ভেক্টর ফিজিক্স চ্যাপ্টার 2 ভেক্টরের দুইটা পার্ট, একটা হচ্ছে থিওরিটিক্যাল ভেক্টর আর একটা হচ্ছে স্যার ম্যাথমেটিক্যাল ভেক্টর। তাহলে ওই থিওরিটিক্যাল ভেক্টর বাদ দিয়ে যে ম্যাথমেটিক্যাল ভেক্টরটা, ভেক্টরের ডট গুণন, ক্রস গুণন, ভেক্টরের সাহায্যে কোণ নির্ণয়, এই বিষয়গুলো হচ্ছে 2.2 চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। এরপর সরলরেখার কথা তো বললাম, এসএসসির স্থানাঙ্ক জ্যামিতির সাথে রিলেটেড। এরপর বৃত্ত চ্যাপ্টার নিয়ে যদি একটু বলি, বৃত্ত চ্যাপ্টারে 4.1 4.2 দুইটা চ্যাপ্টার আছে, কিছু বইয়ে 4A 4B। এসএসসি তে তোমরা বৃত্ত পড়ছো, এই যে চ্যাপ্টার 8 এ বৃত্ত। স্যার এসএসসি তে যে বৃত্তটা পড়ছি সেই বৃত্তে আমার কি ছিল?
সম্পাদ্য ছিল, উপপাদ্য ছিল, গাণিতিক প্রমাণ ছিল না। এইচএসসি তে আমরা যে বৃত্ত চ্যাপ্টারটা পড়বো সেখানে টোটালি কোনো সম্পাদ্য নাই, কোনো উপপাদ্য নাই। সম্পাদ্য মানে গাণিতিক চিত্র অঙ্কন, অঙ্কনের বর্ণনা, এই টাইপের কোনো পড়াশোনা নাই। উপপাদ্য যেটা, সেটা হচ্ছে গাণিতিক কিছু থিওরিটিক্যাল প্রমাণ, ওই টাইপের প্রমাণও তেমন একটা নাই, উপপাদ্যের প্রয়োগ খুব কম। তাহলে এই বৃত্ত চ্যাপ্টারে কি আছে? এই বৃত্ত চ্যাপ্টারে পুরোটা হচ্ছে ম্যাথ। এরপর আসি বিন্যাস সমাবেশ চ্যাপ্টার। বিন্যাস সমাবেশ চ্যাপ্টার তোমাদের এসএসসি লেভেলে টোটালি কোনো কনসেপ্ট ছিল না। এই যে বিন্যাস সমাবেশ, বিন্যাস এবং সমাবেশ দুইটা সেপারেট চ্যাপ্টার। একটা হচ্ছে কোনো বস্তু বা কোনো সংখ্যা, কোনো শব্দ এদেরকে সাজানো, আর একটা হচ্ছে কোনো শব্দ, কোনো সংখ্যা বা কোনো বস্তুর সাথে দল গঠন। শর্টকাটে বললাম, জাস্ট এখানে দুইটা চ্যাপ্টার আছে। ত্রিকোণমিতিক অনুপাত, এটা পুরোটাই হচ্ছে এসএসসি লেভেলে যা পড়ছো ওই ত্রিকোণমিতিটাই এখানে হচ্ছে এইচএসসি তে আসে, ত্রিকোণমিতিক অনুপাত, এবং এটাই তোমাদের সবচেয়ে বেশি রিলেটেড এসএসসি লেভেলের পড়ার সাথে। এরপরে আসে স্যার সংযুক্ত ত্রিকোণমিতিক অনুপাত। সংযুক্ত ত্রিকোণমিতিক অনুপাত এটাকে বলা হয় পুরা হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের সবচেয়ে টাফ দুইটা চ্যাপ্টারের একটা। আরো টাফ চ্যাপ্টার আছে, টাফ দুইটা চ্যাপ্টারের একটা, সেটা হচ্ছে সংযুক্ত ত্রিকোণমিতিক অনুপাত। কিছু বই এখানে 8টা চ্যাপ্টার আছে, কিছু বই এখানে 7টা চ্যাপ্টার আছে, আমরা 8টা ধরে নিলাম। ফাংশন ও ফাংশনের লেখচিত্র এখানে আছে মোটামুটি একটা চ্যাপ্টার। এবার এই পার্টটা অন্তরীকরণ, যোগজীকরণ, এই পার্টটাকে বলা হয় স্যার ক্যালকুলাস। এই পার্টটাকে বলা হয়, আমি এখানে লিখি, এই জায়গায় লিখি, এই যে 9, 10 এই পার্টটাকে বলা হয় ক্যালকুলাস। তোমাদের বড় ভাই বড় আপু যারা আছে তারা ক্যালকুলাসকে সবচেয়ে ভয় পায়। যারা অতীতে এইচএসসি পাস করে ফেলছে বা এডমিশন পরীক্ষা দিয়ে দিছে, তাদের থেকে যদি জিজ্ঞেস করো, তোমার পরিবারের পরিচিত কেউ থাকে, তাহলে তারা বলবে এইচএসসি তে ম্যাথের মধ্যে ক্যালকুলাস সবচেয়ে কঠিন। ক্যালকুলাস হচ্ছে কি অন্তরীকরণ এবং যোগজীকরণ। এই জায়গায় আমি একটা কথা বলি, সেটা হচ্ছে তুমি যদি ক্যালকুলাস ভালোভাবে বুঝতে না পারো তাহলে তোমার একটা জায়গায় সমস্যাটা হলো তুমি ভালো টিচার চয়েস করতে পারো নাই, যিনি তোমাকে খুব ভালোভাবে ক্যালকুলাস, খুব মজায় মজায় ক্যালকুলাস শেখাতে পারবে, ওইরকম টিচার হয়তো তুমি সিলেক্ট করতে পারো নাই, এই জায়গায় তুমি ব্যর্থ। তাহলে টিচার সিলেকশন মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। তোমরা টিচার সিলেক্ট করার ক্ষেত্রে কি কি করবা আমি ডিটেলস একটা ভিডিও করব, আশা করি খুব শীঘ্রই, আজকে কালকের মধ্যে একটা ভিডিও করে তোমাদের বিষয়টা জানিয়ে দিব। আচ্ছা, আমরা ওইদিকে যাচ্ছি না। অন্তরীকরণ, যোগজীকরণ এখানে টোটাল আছে কয়টা? এখানে 9টা, অন্তরীকরণে যোগজীকরণে আছে 8টা চ্যাপ্টার। তাহলে এবার আমরা সর্বশেষ যে কথাটা বলবো এই চ্যাপ্টার অ্যানালাইসিসে, আমি আপাতত হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের অ্যানালাইসিস দিই, সেকেন্ড পেপারেরও যদি এখন অ্যানালাইসিস দিই তাহলে তোমার মাথা হ্যাং হয়ে যাবে। আমি এখনো মূল পড়ায় যাই নাই। তাহলে দেখো, এই যে টোটাল 10টা চ্যাপ্টারের মধ্যে আমরা যদি দেখি 9, 10 এর বইটা ছিল হায়ার ম্যাথ বা জেনারেল ম্যাথ বইটা এই সাইজের, পিচি সাইজের তুলনামূলক। বাট আমরা যদি এইচএসসি এর হায়ার ম্যাথ ফার্স্ট পেপার বইটা দেখি, এইচএসসি এর হায়ার ম্যাথ ফার্স্ট পেপার বইটা দেখি, তাহলে দেখো 9, 10 এর তুলনায় এটা অলমোস্ট 2.5 গুণ, মানে প্রায় 2.5 গুণ, এই সাইজের প্রায় 2.5 গুণ। তাহলে তোমাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে, এখানে টোটাল 9, 10 এ যেই 17টা চ্যাপ্টার ছিল সেই সাইজের এইচএসসি হায়ার ম্যাথ ফার্স্ট পেপারে চ্যাপ্টার আছে 47টা ইন টোটাল। আমরা এগুলোকে যোগ করে বলতেছি, ইন টোটাল 47টা চ্যাপ্টার আছে। আমরা আমাদের কোর্সে কি করব? আমরা আমাদের কোর্সে তোমাদের জন্য টোটাল 47টা চ্যাপ্টার ওয়াইজ এক্সাম রাখছি, টোটাল 47টা, যেটা বলতে পারো চট্টগ্রামে একমাত্র। অন্য কোনো স্যারের কোর্সে আছে কিনা আমার জানা নাই, থাকলে বেটার, স্যাররা কি করুক, ইমপ্রুভ করুক। আমরা আমাদের কোর্সে, আমি আমার কোর্সে টোটাল 47টা পরীক্ষা তোমাদের জন্য অ্যাড করছি। প্রতিটা চ্যাপ্টার শেষ, প্রতি চ্যাপ্টার শেষে একটা একটা সিকিউ এবং এমসিকিউ এক্সাম পাবা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই চ্যাপ্টারগুলোর গোছানো বই তোমরা পাবা। গোছানো বই বলতে আমি একটু করে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের একটা একটা বই দেখাই। এই বইটা হচ্ছে আমার জটিল সংখ্যা সেকেন্ড পেপার অধ্যায় 3, এই যে জটিল সংখ্যা চ্যাপ্টারের বই। এই বই হচ্ছে একটাই বই যেখানে জটিল সংখ্যা চ্যাপ্টারের যা কিছু লাগবে একটা স্টুডেন্টের, সিকিউ, এমসিকিউ, ক্যালকুলেটর হ্যাক্স বা ভার্সিটি কোয়েশ্চেন, ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন এবং কৃষিগুচ্ছের কোয়েশ্চেন, যা কিছু লাগবে সব এক বইয়ের মধ্যেই খতম। আরেকটা বিষয় বলে দিই, সেটা হচ্ছে আমি আমার যে বইগুলো এখন দেখাচ্ছি এগুলো শুধুমাত্র ভর্তিকৃত স্টুডেন্টদের জন্য। আমি আমার এই কোর্সের সাথে রিলেটেড যে বইগুলা, সেই বইগুলা কিন্তু আমি করি না, মার্কেটে সেল করি না। এই বিষয়টা একটু মাথায় রাখবা যারা ভিডিওটা দেখতেছো। এরপরে এই বইটা হচ্ছে ম্যাট্রিক্স নির্ণায়ক চ্যাপ্টারের বই। ম্যাট্রিক্স নির্ণায়ক মানে হচ্ছে তোমাদের
হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের প্রথম চ্যাপ্টার ম্যাট্রিক্স নির্ণায়ক চ্যাপ্টারের বই। এই যে ম্যাট্রিক্স নির্ণায়ক, এখানে ভিতরে 3টা পার্ট আছে, 3টা পার্টই আমরা একসাথে ইনক্লুড করে ইনশাআল্লাহ গুছাই দিছি। এর বাইরে আল্লাহর রহমতে গ্যারান্টি দিয়ে বলতে পারবো ম্যাট্রিক্স নির্ণায়ক চ্যাপ্টারে তোমার কিচ্ছু পড়া লাগবে না। আমার ক্লাসে পড়ানো ক্লাস নোট এবং এই যে বইয়ে থাকা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন, ভার্সিটি কোয়েশ্চেন এবং এগ্রিকালচার কোয়েশ্চেন, জিএসটি কোয়েশ্চেন, এগুলোর বাইরে আর কোনো কিছু লাগবে না। আচ্ছা, অনেক কথা বলে ফেললাম। এই কথাগুলো মূলত এখন তোমাদের এই ভিডিওর মাধ্যমে যেভাবে বলতেছি, ঠিক আমি আমার ওরিয়েন্টেশন প্রোগ্রামে স্টুডেন্টদের প্রথম ক্লাসে এই ইনফরমেশনগুলো জানানোর চেষ্টা করছি। আচ্ছা, এখন আমরা একটু করে পড়াশোনায় যাই। আজকে খুব বেশি কিছু পড়াবো না, প্রথম লেকচারে আমরা খুব বেশি কিছু পড়াবো না। আমি চেষ্টা করব প্রথম লেকচারটা যাতে আধা ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়। তাহলে আসো একদম প্রথমে যে বিষয়টা দিয়ে শুরু করছি সেটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ এটা হচ্ছে আমার বানানো একটা টেকনিক, যেটা দিয়ে আমরা কোন চতুর্ভাগে কোন ত্রিকোণমিতিক অনুপাত কখন পজিটিভ হয় কখন নেগেটিভ হয় সেটা আমরা নির্ধারণ করব। এটা বোঝার আগে সবার আগে তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে চতুর্ভাগ বা কোয়াড্রেন্ট। চতুর্ভাগ বা কোয়াড্রেন্ট কিভাবে সৃষ্টি হয়? আমরা একটা বিন্দু নিলাম, খেয়াল করো ব্যাপারটা। বিন্দু নিয়ে বিন্দুটাকে বরাবর আমরা এক্স অক্ষ আঁকলাম, বিন্দুটা বরাবর আমরা ওয়াই অক্ষ আঁকলাম। তাহলে ওই যেই একটা বিন্দু নিছি সেই একটা বিন্দু কি হলো, আমার একটা বিন্দু পরস্পর ছেদি দুইটা লম্ব রেখার সাহায্যে সমান 4 ভাগে ভাগ হয়ে গেল। একটা বিন্দু একটা তলকে, আমার এই বোর্ডটা হচ্ছে সমতল, সমতলকে সমান 4 ভাগে ভাগ করছে। আবার আমি আরেকটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে মনে করো আমি এখানে দাঁড়াই আছি। আমরা যদি গুগল ম্যাপ ইউজ করি, গুগল ম্যাপে যে আমি দাঁড়াই আছি সেটা একটা বিন্দু দেখাবে। ওই গুগল ম্যাপের ওই বিন্দুটা ধরে আমরা যদি পূর্ব পশ্চিম এবং উত্তর দক্ষিণ রেখা টানি, তাহলে পুরো পৃথিবীটা ওই তোমার একটা অবস্থান দিয়ে সমান 4 ভাগে ভাগ হয়ে যাবে। যার প্রথম ভাগ হচ্ছে কি ফার্স্ট কোয়াড্রেন্ট, যার দ্বিতীয় ভাগ হচ্ছে কি স্যার সেকেন্ড কোয়াড্রেন্ট, যার তৃতীয় ভাগ হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট এবং চতুর্থ ভাগ হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। এবং এই চতুর্ভাগগুলো আমরা নির্ধারণ করছি কিভাবে, সেটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকে, তার মানে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। এক্স অক্ষের ধনাত্মক দিকে তার মানে হচ্ছে কি অ্যান্টি ক্লকওয়াইজ। আমি এই টপিকগুলো লিখে লিখে পড়াচ্ছি না। নাম্বার 1 হচ্ছে সময় বাঁচানোর জন্য, নাম্বার 2 হচ্ছে এটা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আসো, আমার ফেসবুক গ্রুপে আসো, যারা এই ভিডিওটা দেখবা, তোমরা এই ভিডিওটার ডেসক্রিপশনে বা গ্রুপে তোমরা ভিডিওটার পিডিএফ পেয়ে যাবে ইনশাআল্লাহ। সেজন্য তোমাদের এখন ভিডিওটা দেখে দেখে লেখার প্রয়োজন নাই, তোমরা পিডিএফ থেকে দেখে লিখে নিতে পারবা। আগে টপিকটা বুঝাই। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকে যে উৎপন্ন কোণ বা অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল, অ্যান্টি ক্লকওয়াইজ না বলে তার আরেকটা নাম আছে, আমরা সেই নামটা ব্যবহার করতে পারি অ্যান্টি ক্লক বা ডানাবর্তী। ডানাবর্তী শব্দের অর্থ হচ্ছে ডান দিকে আবর্তন করে, ডানাবর্তী ডান দিকে আবর্তন করে। এরপরে আমরা এটার আরেকটা নাম ব্যবহার করতে পারি, সেটা হলো দক্ষিণাবর্তী। দক্ষিণাবর্তী, ডানাবর্তী অথবা দক্ষিণাবর্তী। তাহলে ডানাবর্তী দক্ষিণাবর্তী অ্যান্টি ক্লকওয়াইজ আমরা যদি 4টা চতুর্ভাগকে রোটেট করি তাহলে এটা হচ্ছে কি পজিটিভ থিটা। আর অ্যাঙ্গেলটা যদি আমরা নেগেটিভে যাই, তার মানে ক্লকওয়াইজ ঘড়ির দিকে কাটার দিকে যাই, তখন সেটাকে বলা হচ্ছে ক্লকওয়াইজ অথবা বামাবর্তী। তাইলে একটা হচ্ছে ডানাবর্তী কোণ, একটা হচ্ছে ডানাবর্তী কোণ অ্যান্টি ক্লকওয়াইজ ঘড়ির কাটার বিপরীত দিকেরটা, আর একটা ক্লকওয়াইজ যেটা সেটা হচ্ছে কি বামাবর্তী কোণ। একটা প্লাস থিটা, ডানাবর্তীটা প্লাস থিটা আর বামাবর্তীটা হচ্ছে কি মাইনাস থিটা। তাহলে এখান থেকে আমরা প্রথমে বিন্দুর অবস্থান শিখব, তারপর বিন্দুর সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাতের অবস্থান বা চিহ্ন শিখব। তাহলে দেখো, প্রথম চতুর্ভাগে একটা বিন্দুকে কি দিয়ে প্রকাশ করা হয়? পয়েন্ট পি এক্স ওয়াই। তোমরা এসএসসি লেভেলে স্থানাঙ্ক জ্যামিতি চ্যাপ্টারে পড়ছো। পয়েন্ট পি এক্স ওয়াই, পয়েন্ট পি এক্স ওয়াই এর এক্স এর ভ্যালু পজিটিভ, ওয়াই এর ভ্যালু পজিটিভ। বলে রাখি এটা হচ্ছে বিন্দু থেকে এক্স অক্ষের ডান দিকে, এক্স অক্ষের ডান দিকে ধনাত্মক, ওয়াই অক্ষের উপরের দিকে ধনাত্মক। তাহলে ডানে উপরে ধনাত্মক, সেই কারণে এই বিন্দুটা হচ্ছে কি পয়েন্ট পি এক্স ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই। এরপর আমরা যদি দ্বিতীয় চতুর্ভাগে আসি, দ্বিতীয় চতুর্ভাগে এক্স এর ভ্যালু নেগেটিভ, ওয়াই এর ভ্যালু কি পজিটিভ, মাইনাস প্লাস। আমরা যদি তৃতীয় চতুর্ভাগে আসি তাহলে এক্স এর ভ্যালু মাইনাস, ওয়াই এর ভ্যালু কি মাইনাস। আমরা যদি চতুর্থ চতুর্ভাগে আসি তাহলে এটা এক্স অক্ষের ডান দিকে, ওয়াই অক্ষের নিচের দিকে। তাহলে
এক্স এর ভ্যালু প্লাস, ওয়াই এর ভ্যালু কি মাইনাস, এই যে প্লাস মাইনাস। তাহলে আমরা যে চারটা চতুর্ভাগ, সেই চার চতুর্ভাগে কোন চতুর্ভাগে কখন কোন ত্রিকোণমিতিক অনুপাত পজিটিভ, কখন কোন ত্রিকোণমিতিক অনুপাত নেগেটিভ, সেটা আমরা বুঝতে পারছি আশা করি। এরপরও যদি না বুঝো, তাহলে তোমরা যে কাজটা করবা, ভিডিও এতটুকুতে পজ রেখে হয় ভিডিওর কমেন্টে বলবা, ভিডিওটা আমি ইউটিউবে আপলোড দিব, ইউটিউবের কমেন্টে বলবা, অথবা কমেন্টে তোমরা কি করবা, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমাদেরকে কি করব, বিষয়টা বুঝিয়ে দিব। ওকে, তাহলে এবার আসি আমরা কোন চতুর্ভাগে কোন বিন্দু পজিটিভ কোন বিন্দু নেগেটিভ সেটা শিখলাম। এরপরে আমরা ত্রিকোণমিতিক অনুপাতে যাই। তোমরা ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায় 8.2 এবং 8.3 তে পড়ছো, এই ইয়াতে হায়ার ম্যাথে। ত্রিকোণমিতিক অনুপাত কয়টা স্যার? 6টা। সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা এবং কোজ্যাক থিটা। কোজ্যাক, চিন্তা করো আমি এখানে কিন্তু আলাদাভাবে লিখে রাখছি কোজ্যাক থিটা। অনেকে এটাকে পড়ে কসেক থিটা, দিস ইজ নট কসেক, এটাকে কসেক পড়া যাবে না। অনেকে পড়ে কোসেক থিটা, এটাকে কোসেকও পড়া যাবে না। কোসেক না পড়ে এটার ইন্টারন্যাশনাল উচ্চারণ হচ্ছে কোজ্যাক, মানে দন্ত স দিয়ে না পড়ে আমরা পড়বো কি বর্গীয় জ দিয়ে। আশা করি বুঝতে পারছি কোজ্যাক থিটা। তাহলে ত্রিকোণমিতিক অনুপাত 6টা অনুপাতের 6টা অনুপাতই আমার যে ফার্স্ট কোয়াড্রেন্ট, সেই ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ, সে কারণে এটাকে আমরা অল পজিটিভ ধরলাম। এবার আমরা যদি দ্বিতীয় চতুর্ভাগে আসি, দ্বিতীয় চতুর্ভাগে সাইন থিটা এবং সাইনের বিপরীত, সাইন থিটা সমান 1/কোসেক থিটা, সাইনের বিপরীত কোসেক থিটা, সাইনের বন্ধু কোসেক থিটা, সে পজিটিভ। তার মানে সাইন এবং কোসেক থিটা পজিটিভ মানে হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে বাকি চারটা ত্রিকোণমিতিক অনুপাত কি নেগেটিভ চিহ্ন। এবার তৃতীয় চতুর্ভাগে, তৃতীয় চতুর্ভাগে হচ্ছে আমার কি হবে, তৃতীয় চতুর্ভাগে এক্স এর ভ্যালু নেগেটিভ, ওয়াই এর ভ্যালু নেগেটিভ, এখানে হচ্ছে ট্যান থিটা এবং কট থিটা পজিটিভ। এবার যাই চতুর্থ চতুর্ভাগে, তাহলে চতুর্থ চতুর্ভাগে আমার এক্স এর ভ্যালু পজিটিভ, ওয়াই এর ভ্যালু নেগেটিভ, এখানে হচ্ছে কস থিটা এবং সেক থিটা, কস থিটা এবং কি সেক থিটা পজিটিভ। তাহলে এই যে কখন কোন চতুর্ভাগে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ সেটা মনে রাখার জন্য আমি একটা টেকনিক বানাইছি। সেই টেকনিকটা হচ্ছে কি আস্তাগফিরুল্লাহ টেকনিক, যেটা মুসলিম যারা আছে তারা শয়তান দাঁড়ানোর জন্য দোয়া হিসাবে ব্যবহার করে। এই আস্তাগফিরুল্লাহ টেকনিকটা কিভাবে কাজ করতেছে সেটা দেখো। এ দিয়ে হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, এস দিয়ে হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন এবং সাইনের বন্ধু কোসেক পজিটিভ, টি এ দিয়ে হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে ট্যান এবং ট্যানের বন্ধু কট পজিটিভ, সি দিয়ে হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে কস এবং কজের বন্ধু কি সেক পজিটিভ। আর ফিরুল্লাহ যেটা সেটা হচ্ছে আমরা টেকনিক মিলানোর জন্য ইউজ করছি। আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। দেন আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো স্থানাঙ্ক ব্যবস্থা। দেখো এখন আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে কি স্থানাঙ্ক ব্যবস্থা। 9-10 এ পড়ছো স্থানাঙ্ক ব্যবস্থা। স্থানাঙ্ক ব্যবস্থা ইংরেজিতে তারে বলা হয় কোঅর্ডিনেট সিস্টেম। স্থানাঙ্ক ব্যবস্থা বা ইংরেজিতে বলা হয় কি কোঅর্ডিনেট সিস্টেম। খেয়াল করেন, তাহলে এই স্থানাঙ্ক ব্যবস্থা বা কোঅর্ডিনেট সিস্টেমকে আমরা এসএসসি লেভেল পর্যন্ত পড়ে আসছি। কোঅর্ডিনেট সিস্টেম হচ্ছে একটা, সেটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এখন আমরা এইচএসসি তে যেহেতু উঠে গেছি বা এইচএসসি তে পা রাখছি, প্রথম কদম শুরু করছি, তাহলে আমাদের এই স্থানাঙ্ক ব্যবস্থা শিখতে হবে দুইটা। এইচএসসি তে স্থানাঙ্ক ব্যবস্থা আছে দুইটা, একটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা আর একটা হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। তো আমি এখানে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা বললাম, তাতে মেয়েরা রাগ করার কোনো কিছু নাই, দুঃখিত, মেয়েদের জন্য কোনো স্থানাঙ্ক ব্যবস্থা নাই। তার মানে মেয়েদের এই দুনিয়ায় কোনো অবস্থান নাই, একটু মজা করলাম। আসি এই যে স্থানাঙ্ক ব্যবস্থা, স্থানাঙ্ক ব্যবস্থাকে আমরা দুই ভাগে ভাগ করব। স্থানাঙ্ক ব্যবস্থাকে আমরা দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, এটা 9-10 এবং এসএসসি পরীক্ষার জন্য আমরা পড়ে আসছি কার্তেশীয়। আরেকটা হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা।
পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। দেখো এই যে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থাটা কে আবিষ্কার করছে? কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থাটা আসছে একজন গণিতবিদ, ওনার নাম হচ্ছে রেনে দেকার্ত। যিনি আবিষ্কার করছেন ওনার নাম হচ্ছে রেনে দেকার্ত অথবা CEORT, রেনে দেকার্ত। ওনার নাম অনুসারে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থাটা আসছে। এই কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় একটা বিন্দুকে কি দিয়ে প্রকাশ করা হয়? বিন্দুকে পয়েন্ট পি এক্স ওয়াই দিয়ে প্রকাশ করা হয়। কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার আরো কয়েকটা নাম আছে, আমরা আগে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থাটা দেখি, তারপর আমরা নামটা নিয়ে অ্যানালাইসিস করব। আমরা এক্স অক্ষ আঁকলাম, ওয়াই অক্ষ আঁকলাম, খেয়াল করো এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে কি ওয়াই অক্ষ। তাহলে এক্স অক্ষ ওয়াই অক্ষ সাপেক্ষে এটা আমার ফার্স্ট কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্টে আমরা একটা বিন্দু নিলাম, বিন্দুটা হচ্ছে পয়েন্ট পি এক্স ওয়াই। এই যে বিন্দু পয়েন্ট পি এক্স ওয়াই, বিন্দুটা থেকে আমরা এখন এক্স অক্ষের উপর লম্ব টানবো, খেয়াল করো এই বিন্দুটা থেকে আমরা এক্স অক্ষের উপর লম্ব টানলাম, বিন্দু থেকে আমরা ওয়াই অক্ষের উপর লম্ব টানলাম। তাহলে বিন্দু থেকে আমরা যে এক্স অক্ষের উপর এবং ওয়াই অক্ষের উপর লম্ব টানলাম, তার কারণে এই মানটা হয়ে যাবে এক্স আর এই মানটা হয়ে যাবে কি ওয়াই। এক্স অক্ষ থেকে খণ্ডিত অংশ বা কেটে নেওয়া অংশটা হবে এক্স, ওয়াই অক্ষ থেকে কেটে নেওয়া অংশ লম্বের কারণে সেটা হচ্ছে কি ওয়াই। বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে পয়েন্ট পি এক্স ওয়াই, খেয়াল করো। এখন এই কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার আরো দুইটা নাম আছে, নাম দুইটা কি কি খেয়াল করো। কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থাটা আমরা একটা বিন্দু থেকে লম্ব অঙ্কন করে তারপরেই স্থানাঙ্ক ব্যবস্থাটা নিয়ে আসছি, সেই কারণে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার নাম হবে লম্ব অঙ্কন পদ্ধতির স্থানাঙ্ক ব্যবস্থা। লম্ব অঙ্কন পদ্ধতির স্থানাঙ্ক ব্যবস্থা। এরপর আরেকটা বিষয় যেটা, সেটা হলো এই লম্ব অঙ্কন করার কারণে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা অক্ষের সাথে অক্ষ সহ মিলিয়ে একটা আয়তক্ষেত্র বা একটা চতুর্ভুজ বা একটা বর্গক্ষেত্র, এক কথা একটা চতুর্ভুজের সৃষ্টি হবে। সে কারণে এটাকে বলা হচ্ছে আয়তাকার স্থানাঙ্ক ব্যবস্থা। এটাকে বলা হয় আয়তাকার স্থানাঙ্ক ব্যবস্থা। আয়তাকার, এটাকে বলা হচ্ছে আয়তাকার স্থানাঙ্ক ব্যবস্থা। তাহলে আমরা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার কার্তেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের কি পাইলাম? দুইটা নাম পাইলাম, একটা হচ্ছে লম্ব অঙ্কন পদ্ধতির স্থানাঙ্ক ব্যবস্থা আর একটা হচ্ছে কি স্যার আয়তাকার স্থানাঙ্ক ব্যবস্থা। আশা করি তোমাদের এতটুকু পর্যন্ত বোঝা গেছে স্থানাঙ্ক ব্যবস্থা। এরপরে আমরা পোলার স্থানাঙ্ক ব্যবস্থার পরিচয়টা একটু দেখি, কিভাবে একটা পোলার স্থানাঙ্ক ব্যবস্থা আসছে। আমি ক্লাস কোনোভাবেই খুব বেশি দীর্ঘায়িত করব না, কারণ তোমরা বেশিক্ষণ ক্লাস করতে করতে কি হয়ে যাবা, টায়ার্ড হয়ে যাবা। এখনো তোমরা পিচ্ছি বাচ্চা, কদিন আগে SSC পরীক্ষা সম্পন্ন করছো, তাহলে তোমাদের এতক্ষণ লং টার্মে ক্লাস করার এনার্জি নাও থাকতে পারে। যদিও তোমরা SSC তে কি করছো, SSC তে তোমরা প্রায় 26 ঘন্টার ক্লাস করছো। আসো তাহলে এবার আমরা ঠিকই কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার মতো আরেকটা বিন্দু নিই, এটাকে আমরা এক্স অক্ষ ধরলাম, এটা আমার এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে আমরা একটা বিন্দু নিলাম, বিন্দুটার কার্তেশীয় স্থানাঙ্ক হচ্ছে পয়েন্ট পি এক্স ওয়াই। বিন্দুকে ইংরেজিতে পয়েন্ট বলা হয়, সেজন্য আমরা এটার কি নিব, পয়েন্ট পি এক্স ওয়াই পি। এবার এখানে আমরা কি করছিলাম, বিন্দুটা থেকে সোজা এক্স অক্ষের উপর লম্ব টানছিলাম, সোজা ওয়াই অক্ষের উপর লম্ব টানছিলাম, সে কারণে এটার নাম হচ্ছে কি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এবার বিন্দুটা থেকে আমরা লম্ব না টেনে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে লম্ব না টেনে বিন্দুটাকে আমরা সোজা মূল বিন্দুর সাথে কানেক্ট করব। মূল বিন্দুটা একটু ব্যাখ্যা করি। এই যে মূল বিন্দু হচ্ছে আমার এই ও বিন্দুটা, ও বিন্দুর স্থানাঙ্ক কত, 0,0। যেখানে এক্স অক্ষ ওয়াই অক্ষ পরস্পর ছেদ করছে তাকে বলা হয় কি মূল বিন্দু। এক্স অক্ষ ওয়াই অক্ষ যেখানে ছেদ করছে সেটার নাম হচ্ছে কি স্যার, সেটার নাম হচ্ছে মূল বিন্দু। তাহলে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় পয়েন্ট পি এক্স ওয়াই, পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় পয়েন্ট পি আর কমা টিটা। আবার আর কমা টিটা সেটা একটু ব্যাখ্যা করি, আর কমা টিটাটা কিরকম সেটা একটু করে ব্যাখ্যা করি। তাহলে দেখো, আর হচ্ছে আমরা যদি চাই আমরা বৃত্ত সবাই আঁকতে পারি। আমরা এখানে একটা বৃত্ত আঁকলাম, খেয়াল করো, এই যে
উইট শেষ। এই যে একটা বৃত্ত আঁকলাম, আমরা যে পয়েন্ট পি আর কমা টিটা নিছি সেটা দিয়ে আমরা একটা বৃত্ত আঁকছি। এই যে বৃত্ত আঁকার কারণে আমার উপি যে রেখাটা ছিল বা রশ্মিটা ছিল সেটা একটা ব্যাসার্ধে পরিণত হয়ে গেল। এই বৃত্তের ব্যাসার্ধকে প্রকাশ করা হয়, ব্যাসার্ধকে প্রকাশ করা হয় আর দিয়ে। এই আর ইকুয়াল হচ্ছে কি ব্যাসার্ধ ভেক্টর। এখন বলে রাখি এটাকে ব্যাসার্ধ ভেক্টর কেন বলা হলো, আমরা প্রত্যেকটা টপিক অ্যানালাইসিস করে করে পড়বো। ব্যাসার্ধ ভেক্টর কেন বলা হচ্ছে একটু দেখো। আমরা যদি বৃত্তের কথা চিন্তা করি, এই যে ও কেন্দ্র দিয়ে আমরা সমকেন্দ্রিক বৃত্ত আঁকি। এই যে সমকেন্দ্রিক বৃত্ত মানে ও কেন্দ্রটাকে ঠিক রেখে আমরা সমকেন্দ্রিক অনেকগুলা বৃত্ত আঁকতে পারতেছি। তাহলে প্রত্যেকটা বৃত্তের ব্যাসার্ধ আছে। বৃত্তের ব্যাসার্ধের দিকটা কোন দিকে? ভেক্টর বলতেছি। ভেক্টর মানে হচ্ছে যার মান আছে, যার দিক আছে। রাশি দুই প্রকার, একটা হচ্ছে ভেক্টর রাশি আর একটা হচ্ছে কি রাশি স্যার? স্কেলার রাশি। যার মান আছে তাকে বলা হয় স্কেলার রাশি, যার মান এবং দিক দুইটাই আছে তাকে বলা হচ্ছে কি ভেক্টর রাশি। তাহলে এই যে ও থেকে পি পর্যন্ত আমার যেই রেখাটা, তার দিক হচ্ছে কি সব সময় বৃত্তের পরিধির দিকে। আমরা কেন্দ্র ঠিক রেখে যদি বৃত্তের ব্যাসার্ধ বাড়াই তাহলে বাড়তেছে কি পরিধির দিকে, আস্তে আস্তে ব্যাসার্ধটা বাড়তেছে। তাহলে বৃত্তের কেন্দ্রের দিক কোন দিকে? বৃত্তের ব্যাসার্ধের দিক কোন দিকে? ব্যাসার্ধকে যে ভেক্টর বলতেছি তার দিক হচ্ছে ব্যাসার্ধ বৃত্তের কেন্দ্র থেকে পরিধির দিকে আস্তে আস্তে, সে কারণে তাকে বলা হচ্ছে কি ব্যাসার্ধ ভেক্টর আর। এরপর যে বিষয়টা সেটা হচ্ছে কি টিটা। তাহলে আর আমরা চিনলাম টিটা। আর আরেকটা পরিচয় আছে সেটা আমরা একটু পরে দেখতেছি, সেটা হচ্ছে টিটা। এবার টিটাটা আসো। টিটা হলো এই যে এক্স অক্ষের ধনাত্মক দিকে আমরা একটা অ্যাঙ্গেল আঁকলাম। এই যে এক্স অক্ষের ধনাত্মক দিকে অ্যান্টি ক্লকওয়াইজে একটা অ্যাঙ্গেল আঁকলাম, সেটার নাম হচ্ছে কি টিটা। এই টিটাকে বলা হয়, কি বলা হয় দেখো, টিটাকে বলা হয় আনতি। শর্ট নেম আনতি। আনতি মানে কি? তোমরা নতি বা ঢাল পড়ছো। নতি বা ঢাল হচ্ছে যে কোনো কোন টিটার ট্যানজেন্টকে নতি বা ঢাল বলে। ট্যানজেন্ট মানে হচ্ছে ট্যান টিটা, ট্যান টিটাকে নতি বা ঢাল বলে। আনতি বিষয়টা কি? আনতিটা হচ্ছে ওই যে টিটা যেটা, সেই টিটা মানে এক অক্ষের ধনাত্মক দিকে অ্যান্টি ক্লকওয়াইজে উৎপন্ন যে কোনো কোণকে বলা হয় কি আনতি। এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল। ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল, কেউ আবার অ্যাঞ্জেল পড়িও না, এটা হচ্ছে অ্যাঙ্গেল, ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল। তাহলে টিটার নাম আমরা কি কি পড়লাম? একটা হচ্ছে আনতি বা টিটা, আর একটা হচ্ছে কি ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল। তাইলে আমরা একটু একটা কাজ করি, এটা আমরা এই জায়গায় আঁকি। এটাকে বলা হচ্ছে আনতি অথবা ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল। ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল মানে ভেক্টর সৃষ্টিকারী কোণ, এক কথায় ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল। এবার এই পয়েন্ট পি, ও থেকে পি যে ভেক্টর পাইলাম ব্যাসার্ধ ভেক্টরের উপর আমরা একটা রেখা টানি। দেখো ব্যাসার্ধ ভেক্টরের পি বিন্দু থেকে আমরা ওই লম্ব অঙ্কন পদ্ধতির মতো একটা রেখা টানলাম। খেয়াল করো, এই রেখাটা টানার কারণে, এই লম্বটা অঙ্কন করার কারণে আমার এই জায়গায় একটা কিসের সৃষ্টি হবে? 90 ডিগ্রি কোণের সৃষ্টি হবে। দেখো এই জায়গায় একটা 90 ডিগ্রি কোণের সৃষ্টি হবে। তাহলে 90 ডিগ্রি কোণের সৃষ্টি হয়ে গেলে এই যে লম্ব অঙ্কন করলাম সেই বিন্দুটাকে আমরা এম দিয়ে প্রকাশ করতেছি। আমি আমার নামের অক্ষর এম দিয়ে প্রকাশ করছি। তোমার যদি ফেভারিট কোনো নামের অক্ষর থাকে তাহলে তুমি সেটা দিয়ে প্রকাশ করতে পারো। তাহলে এখন আমরা একটা ত্রিভুজ পাইলাম, সেই ত্রিভুজটা হচ্ছে ত্রিভুজ ওপিএম। ত্রিভুজ ওপিএম। তাহলে ওপিএম যে সমকোণী ত্রিভুজ, সেই ওপিএম সমকোণী ত্রিভুজ, এটার মধ্যে ওপি হচ্ছে কি স্যার? ওপি হচ্ছে অতিভুজ। ওপি হচ্ছে আমার অতিভুজ। ওপি হচ্ছে অতিভুজ। তাহলে এই ওপিএম সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা ওপি অতিভুজ, ফলে
এই ব্যাসার্ধ ভেক্টর যেটা, সেটার আমরা আরেকটা নামকরণ করতে পারি, সেটা হচ্ছে কি অতিভুজ। তাইলে এই যে আমরা পোলার স্থানাঙ্ক ব্যবস্থা পড়ছি, পোলার স্থানাঙ্ক ব্যবস্থার আর কি টিটা কি, আশা করি তোমাদের এই পরিচয়টা বোঝা গেছে। এবার আমি যদি আর এবং টিটার মধ্যে সম্পর্ক স্থাপন করতে চাই, তাহলে আমাদের এক্স এবং ওয়াই জানা আছে। দেখো এখানে ওপি হচ্ছে অতিভুজ, অতিভুজ সমান সমান কত আর। এবার আমরা যদি ও এম এর দিকে যাই, ও এম সমান কত, ও এম সমান হচ্ছে এক্স ভূমির মান, যেহেতু আমরা পি এম লম্ব টানছি। এই যে সমকোণী ত্রিভুজ, এটার মধ্যে আমরা লম্ব টানছি কত, পি এম লম্ব ও এম। তাহলে ও এম সমান হচ্ছে এক্স এবং পি এম সমান হচ্ছে কি স্যার, পি এম সমান হচ্ছে ওয়াই, এক্স এবং ওয়াই। তাহলে আবার একটা বিষয় খেয়াল করো, তাহলে এখান থেকে আমরা আর এবং টিটার একটা সম্পর্ক স্থাপন করে ফেলতে পারবো। দেখো আর টিটার সম্পর্কটা কিভাবে স্থাপন করতেছে। সমকোণী ত্রিভুজের অতিভুজ কিভাবে নির্ণয় করতে হয়, কার সূত্রের সাহায্যে, প্রখ্যাত গণিতবিদ পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে নির্ণয় করতে হয়। তাহলে নির্ণয় করতে হলে এখান থেকে আমরা যদি আর বের করতে চাই, তাহলে আমার কি হবে, পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করলে আর স্কয়ার ইকুয়াল এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে এখান থেকে আমরা আর ইকুয়াল কি পাচ্ছি, আর ইকুয়াল পাচ্ছি রুট ওভার অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, আর ইকুয়াল রুট ওভার অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এটাই আমাদের পোলার স্থানাঙ্কের প্রথম মান, আর এর মান। এবার আমরা টিটার মানটা বের করি। আজকের ক্লাসে আমরা এই পোলার স্থানাঙ্কের আর এবং টিটা পর্যন্তই নির্ণয় করব। দেখো এবার আমরা টিটার মান বের করতেছি। টিটা কিভাবে বের করব, এই যে টিটা, সমকোণী ত্রিভুজ থেকে টিটা যদি বের করতে যাও, তোমার হাতে টোটাল 6টা পদ্ধতি আছে। একটা হচ্ছে সাইন টিটা, কস টিটা, ট্যান টিটা, সেক টিটা, কোসেক টিটা, কট টিটা। 6টা ত্রিকোণমিতিক অনুপাত, 6টা পদ্ধতি আছে। এখন আমরা কোনটা ব্যবহার করব, আমরা কোনটা ব্যবহার করব সেটা ব্যবহার করার পিছনে লজিক কি সেটা একটু করে বলি। সেটা হলো এই যে আমরা টিটা এমন ভাবে বের করতে হবে, পোলার স্থানাঙ্ক ব্যবস্থাটা এমন ভাবে নির্ণয় করতে হবে যাতে সেখানে কেবলমাত্র কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা ব্যবহার হয়। মানে এই যে আমরা আর এর মানটা বের করছি, একটু করে তাকাই, এই যে আমরা আর এর মান বের করছি, আর এর মান বের করার জন্য আমরা কি ব্যবহার করছি, এক্স এবং ওয়াই। এই এক্স আর ওয়াই কার চিহ্ন, এক্স আর ওয়াই হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার চিহ্ন। তাহলে এবার যদি আমরা টিটা বের করি, তাহলে সেখানেও আমার কি বের করতে হবে, এক্স এবং ওয়াই। সেই কারণে এক্স ওয়াই আমরা যদি ব্যবহার করতে যাই সমকোণী ত্রিভুজে, এক্স হচ্ছে ভূমি, এক্স হচ্ছে আমার ভূমি, এই যে এক্স হচ্ছে এক্স হচ্ছে ভূমি, ওয়াই হচ্ছে কি কুঠি বা লম্ব। তাহলে ভূমি আর লম্ব যদি বের করতে যাই, আমার যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ট্যান টিটা অথবা কট টিটা। লম্ব আর ভূমির মধ্যে সম্পর্ক বোঝাতে চাইলে ট্যান টিটা অথবা কট টিটা, কারণ আমরা এখান থেকে সাইন টিটা ইউজ করতে পারবো না। সাইন টিটা ইউজ করলে লতি, লম্ব বাই অতিভুজ, অতিভুজ ব্যবহার হয়ে যাচ্ছে, অতিভুজ আর। পোলার স্থানাঙ্ক বের করার জন্য পোলার স্থানাঙ্ককে ব্যবহার করা যাবে না, পোলার স্থানাঙ্ক বের করার জন্য কার্টেসীয় স্থানাঙ্ককে বের করতে হবে, ইউজ করতে হবে। তাহলে এখান থেকে আমরা কি বের করব, দেখো এখান থেকে আমরা টিটা বের করব। এই টিটার মানটা যদি বের করতে যাই, দেখেন টিটার মান আমরা ট্যান টিটা দিয়ে বের করব। তাহলে ট্যান টিটা ইকুয়াল টু লম্ব ওয়াই ডিভাইডেড বাই ভূমি কত, এক্স। ট্যান টিটা ইকুয়াল টু লম্ব ওয়াই ডিভাইডেড বাই ভূমি এক্স। তাহলে বা এখান থেকে যদি আমরা শুধু টিটা বের করতে যাই, টিটা ইকুয়াল হচ্ছে ট্যান ইনভার্স অফ মড অফ ওয়াই ডিভাইডেড বাই এক্স। এটা ইকুয়াল tan ইনভার্স অফ মড অফ y ডিভাইডেড বাই x। মডটা ইউজ করছি যাতে আমার মানটা নেগেটিভ না আসে। তাহলে আমরা পোলার স্থানাঙ্ক ব্যবস্থার r এবং থিটা কিভাবে নির্ণয় করতে হয় সেটা অলরেডি আমরা করে দেখালাম। এবার সর্বশেষ একটা টপিক, সেটা হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার x এবং y কিভাবে বের করব সেটা একটু করে দেখাই। এটা দেখাইয়ে শেষ করি। সরি, তাহলে এটা হচ্ছে টিটা, এটা হলো আর। এখন দেখো আমরা তোমার পোলার স্থানাঙ্ক বের করার জন্য আর টিটা নির্ণয় করার জন্য এক্স আর ওয়াই কে ব্যবহার করছি। অনুরূপভাবে এখান থেকে এক্স আর ওয়াই বের করার জন্য আমরা ব্যবহার করব কাকে, আর এবং টিটাকে। তাহলে আর হচ্ছে এখানে কি অতিভুজ, এক্স হচ্ছে ভূমি, আর ওয়াই হচ্ছে কি কুটি বা লম্ব।
তাহলে ওয়াই যদি নির্ণয় করতে যাই, একটু করে খেয়াল করো, আমরা ফার্স্টে যদি ওয়াই দেখাই, ওয়াই হচ্ছে কার কার মধ্যে সম্পর্ক? ওয়াই হচ্ছে আমার লম্ব এবং অতিভুজের মধ্যে সম্পর্ক। এই যে লম্ব, এই লম্ব এবং অতিভুজের মধ্যে সম্পর্ক। তাহলে লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্কটা ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে কাকে মেনশন করে? সেটা হচ্ছে সাইনকে মেনশন করে। সালতি, সাইন লম্ব বাই অতিভুজ। আরো যদি মনে রাখতে চাই, সাগরে লবণ আছে, এই টেকনিকগুলো তোমরা জানো। তাহলে এখান থেকে আমরা সাইন থিটা ইকুয়াল কত? ওয়াই ডিভাইডেড বাই লতি লম্ব বাই অতিভুজ, সাইন থিটা ইকুয়াল ওয়াই ডিভাইডেড বাই আর, এটা লিখতে পারি। ওয়াই ডিভাইডেড বাই আর যদি হয়, জাস্ট এখান থেকে আমরা ওয়াইটা যদি বের করতে যাই, তাহলে ওয়াই ইকুয়াল আর সাইন থিটা, ওয়াই ইকুয়াল আর সাইন থিটা। এটা হচ্ছে আমার কিসের মান? ওয়াই ইকুয়াল আর সাইন থিটা, এটা হচ্ছে আমার কার্তেশীয় স্থানাঙ্কের সাথে পোলার স্থানাঙ্কের সম্পর্ক, ওয়াই এর মান, কার্তেশীয় স্থানাঙ্কের কোটির মান। এবার যদি আমরা ভূমির এক্স এর মান বের করতে যাই, তাহলে ভূমির সাথে অতিভুজের সম্পর্ক খেয়াল করো। এই যে ভূমির সাথে অতিভুজের সম্পর্ক, এটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, অথবা কবরে ভূত আছে, cos θ ভূমি বাই অতিভুজ। তাহলে এখান থেকে আমরা যদি নির্ণয় করতে চাই, তাহলে cos θ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ x ডিভাইডেড বাই r। এখন আমি যে টপিক কনসেপ্টটা পড়াচ্ছি, এটা তোমার ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টারের উপাংশ টপিকে সবচেয়ে বেশি কাজে লাগবে। ভূমির উপাংশকে আর cos θ, লম্বের উপাংশকে আর sin θ দিয়ে প্রকাশ করা হয়। এই আজকের এই বেসিক ক্লাসটা তুমি ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবা। তাইলে দেখো, এখান থেকে আমরা বা দিয়ে লিখতে পারি x ইকুয়াল আর cos θ, x ইকুয়াল আর cos θ। দেখো, তাহলে আমরা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা বা লম্ব অঙ্কন বা আয়তাকার স্থানাঙ্ক ব্যবস্থা নির্ণয় করছি কি দিয়ে? পোলার স্থানাঙ্ক ব্যবস্থার আর এবং থিটা দিয়ে। তাহলে আমরা পাইলাম কি? x ইকুয়াল আর cos θ, y ইকুয়াল আর sin θ। কিভাবে পাইলাম? অলরেডি আমরা আমাদের টোটাল টপিক আলোচনা করছি। এবং পোলার স্থানাঙ্ক ব্যবস্থার আর থিটা কিভাবে আসছে? অতিভুজ এবং tan θ। আশা করি যতটুকু বিষয় আলোচনা করছি ততটুকু বিষয় তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। আমি মোটামুটি এতটুকুতে লেকচার 1টা শেষ করতেছি। আমরা পুনরায় লেকচার 2 তোমাদের সামনে নিয়ে আসবো, যদি তোমরা বলো যে এই ক্লাসটা তোমরা করেছো এবং বুঝতে পারছো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।